আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি ৪৪তম বিসিএস এর সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশের সমাধান। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হল পুন্ড্র। পুন্ড্র জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, বর্তমান মহাস্থানগড়। এ জনপদ গড়ে উঠেছিল বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলাকে কেন্দ্র করে। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। অন্যদিকে বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল ছিল সমতটের অন্তর্ভুক্ত। হরিকেল ছিল সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে। মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। তিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁও অঞ্চল একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। এ সম্মিলিত রাজ্যের নামকরণ করা হয় বাংলা। এরপর থেকে এ নামেই পরিচিত হয়ে ওঠে অঞ্চলটি। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি ১৭১৭ সালে বাংলার নবাব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে শশাঙ্ক ছিলেন প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নৃপতি, আর সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? চীন দেশের ভ্রমণকারী ফা হিয়েন গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন। তিনি খ্রিস্টীয় ৫ম শতকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বাংলায় আসেন। অন্যদিকে ৭ম শতকে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলায় আসেন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং। একই সময়ে ভারতীয় উপমহাদেশে আগমন করেন আরেক চৈনিক পরিব্রাজক আইসিং। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম সৃষ্টি হয়েছিল। ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ করেন। এর ফলে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হয়। নবগঠিত এই প্রদেশের রাজধানী ছিল ঢাকা, কিন্তু হিন্দু জাতীয়তাবাদীদের বিরোধিতায় ১২ ডিসেম্বর ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাশেম। ১৯৪৭ সালের ২রা সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস গঠিত হয়। এটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। গানটির রচয়িতা ও গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের ১৯৯১ সালের গৃহযুদ্ধ বন্ধে বাংলাদেশি সেনারা অক্লান্ত পরিশ্রম করেন, যার ফলে ২০০২ সালে তাদের গৃহযুদ্ধের অবসান হয়। এর ফলে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাঙালি সেনাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০২ সালের ১২ ডিসেম্বর বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন। বাঙালির মুক্তির সনদ ৬ দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? ২৩ মার্চ ১৯৬৬ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন। এ ৬ দফাকে বাংলার জনগণ ম্যাগনা কার্টা হিসেবে গ্রহণ করে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এ ঘোষণা দেন? ৭ই মার্চ ১৯৭১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটি দেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। এ ভাষণে তিনি ৪ দফা দাবি পেশ করেন। ৩০শে অক্টোবর ২০১৭ সালে ইউনেস্কো এ ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়?
175 জনকে। মুক্তিযোদ্ধাদের খেতাব 4 পর্বে বিভক্ত। বীর শ্রেষ্ঠ হলেন 7 জন, বীর উত্তম হলেন 68 জন, বীর বিক্রম হলেন 175 জন, বীর প্রতীক হলেন 426 জন, মোট 676 জন। উল্লেখ্য 2021 সালে একজন বীর উত্তম, একজন বীর বিক্রম ও 2 জন বীর প্রতীকের খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। অন্যদিকে তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন M মনসুর আলী। এ সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 এবং শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? সোনার তরী। সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। অপরদিকে ব্যথার দান, রিক্তের বেদন ও শিউলিমালা হলো কাজী নজরুলের গল্পগ্রন্থ। দোলন চাপা হলো তার কাব্যগ্রন্থ। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সালে। ইউনেস্কো তাদের 30তম অধিবেশনে এবং নির্বাহী বিভাগের 157তম অধিবেশনে এই স্বীকৃতি প্রদান করে। 2000 সাল থেকে বিশ্বব্যাপী এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের 7 ও 26 অনুচ্ছেদ অনুসারে দেশের সর্বোচ্চ আদালত সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী সরকারের সকল আইনকে অবৈধ ঘোষণা করতে পারে। এছাড়াও আইনের প্রশ্নে কোনো ব্যাখ্যার দরকার হলে সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? বান্দরবান। বান্দরবান ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি এলাকায় জুম চাষ হয়। এটি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজারে। বাংলাদেশে চা বোর্ডের তথ্যানুসারে সর্বাধিক মৌলভীবাজারে 91টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক রয়েছে হবিগঞ্জে 25টি, চট্টগ্রামে রয়েছে 21টি এবং সিলেটে রয়েছে 19টি। দেশে সর্বমোট চা বাগান রয়েছে 167টি। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের 41 নং অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। অন্যদিকে 38 নং অনুচ্ছেদে বলা হয়েছে সংগঠনের স্বাধীনতা সম্পর্কে, 50 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ এবং 100 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম আদমশুমারি 1974 সালে অনুষ্ঠিত হয়। আদমশুমারির বর্তমান নাম জনশুমারি ও গৃহ গণনা। এ পর্যন্ত 6টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় 2022 সালের 15 থেকে 21 জুন পর্যন্ত। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। 2020 থেকে 2021 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.94%। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015 সাল। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কী ধরনের স্যাটেলাইট হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আর্থ অবজারভেশন স্যাটেলাইট হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় 2 ফেব্রুয়ারি 2022 সালে। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক।
এককেন্দ্রিক সরকার এক ধরনের একক, অখণ্ড ও সুসংঘবদ্ধ সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এ ধরনের সরকার ব্যবস্থায় কেন্দ্রই থাকে সকল ক্ষমতার উৎস হিসেবে। BSTI এর পূর্ণ অভিব্যক্তি কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। সংস্থাটি 1985 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। এখানে উত্তরটি ভুল দেয়া আছে, সঠিক উত্তর হবে 50টি। সূত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010, গ্যাজেট প্রকাশ 23 মার্চ 2019। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা। পত্রিকাটি 1329 বঙ্গাব্দের 26শে শ্রাবণ তথা 1922 সালের 11ই আগস্ট প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা রয়েছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে রয়েছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষ দেশে পাটগাছের 3টি পরস্পরযুক্ত পাতা এবং তার উভয় পাশে 2টি করে মোট 4টি তারকা।